নেন, নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে ব্যয়ের দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হইল গা কন্ট্রোলেবল কস্ট। কন্ট্রোলেবল কস্ট। দুই নম্বর হইল আনকন্ট্রোলেবল কস্ট। আনকন্ট্রোলেবল কস্ট অর্থাৎ যে সকল ব্যয় আপনি কি করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার আন্ডারে থাকবো, আপনার অধীনে থাকবো, ওটাকে কি বলা হয়? কন্ট্রোলেবল কস্ট। আর আনকন্ট্রোলেবল কস্ট হলো যেগুলো নাকি আপনার অধীনে থাকবেন, আপনি কন্ট্রোল করতে পারবেন না, ওইগুলো হলো আনকন্ট্রোলেবল কস্ট। কন্ট্রোলেবল কস্ট হলো শ্রমিকের মজুরি। ঠিক আছে, শ্রমিকের মজুরি আপনি বাড়াইতেও পারেন, কমাইতে পারেন, এটা আপনার কাছে কন্ট্রোল আছে। ভাড়া ঢাড়া, ভাড়া, তো পরিবহন ভাড়া, এগুলো আপনার কন্ট্রোল আছে, এগুলো আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন আলোচনার মাধ্যমে। আর আনকন্ট্রোলেবল কস্ট হলো যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, ওটা হলো কি কি বলে? আনকন্ট্রোলেবল কস্ট। যেমন ধরেন আপনার কোন একটা সম্পত্তির অপচয়, এই অবচয় কি করতে পারবেন না, আপনি কন্ট্রোল করতে পারবেন না। ঠিক আছে, কোনো প্রাকৃতিক দুর্যোগ হইলো, দুর্যোগের কারণে যদি কোনো ক্ষতি হয়, এই ধরনের ক্ষতিগুলো কি করতে পারবেন না আপনি নিজের কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে করতে পারবেন না। এগুলোর কি বলা হয়? আনকন্ট্রোলেবল কস্ট। ঠিক আছে, এরপর হলো সময়ের উপর ভিত্তি করে বাইরে শ্রেণী বিভাগ। সময়ের উপর ভিত্তি করে, সময়ের উপর ভিত্তি করে, ঠিক আছে। আর ক্লাসিফিকেশন অফ টাইম অফ চার্টস, সময়ের উপর ভিত্তি করে ব্যয় আবার দুই ভাগ করা যায়। এক নম্বর হলো গিয়ে আমার পিরিয়ড কস্ট। পিরিয়ড কস্ট, এখানে তো আপনার 10 to 10 আসে, এটা কালীন ব্যয়। দুই নম্বর হলো প্রোডাক্ট কস্ট, দ্রব্য ব্যয়। দেখেন, কালীন কস্ট হলো যে সমস্ত ব্যয় প্রত্যক্ষভাবে উৎপাদনের সাথে জড়িত না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণত এই ধরনের ব্যয় কি করা হয়, আহ, বিবেচনা করা হয়, তাকে বলা হয় পিরিয়ড কস্ট। যেমন ধরেন আপনি বলতে পারেন আহ, স্থায়ী প্রকৃতি, যেমন ধরেন অফিস খরচ, তারপরে বিক্রয় বা বিতরণ ব্যয়, এই ধরনের ব্যয়গুলো হইলে গিয়ে আমার কালীন ব্যয়। আর দ্রব্য ব্যয় হইলে গিয়ে যে সকল ব্যয় পণ্য উৎপাদন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং দ্রব্যগুলো বিক্রয় না হওয়া পর্যন্ত সম্পদ হিসেবে গণ্য করা হয় না, তাই কি বলে? প্রোডাকশন কস্ট। অর্থাৎ পণ্য উৎপাদন করতে যে সকল ব্যয়গুলো সরাসরি জড়িত থাকে, ওইটাই আমার কি আমার প্রোডাকশন কস্ট। হুম, এতটুকু বুঝছেন? হ্যালো, বুঝছেন এতটুকু? হ্যাঁ। ওকে, এরপরে দেখেন লাস্ট ক্লাসিফিকেশন, সিদ্ধান্তে গ্রহণের ভিত্তিতে ব্যয়ের শ্রেণীবিভাগ অ্যাকর্ডিং টু ডিসিশন মেকিং। অ্যাকর্ডিং টু ডিসিশন মেকিং। হুম, সিদ্ধান্তের উপর ব্যয়গুলোরে কয়েক ভাগে ভাগ করা যায়। প্রথম হলো গিয়া অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট, এটা আপনার 10 to 10 আসে, সুযোগ্য ব্যয়। সুযোগ্য ব্যয়। দুই নম্বর হইল গিয়ে আমার সাং কস্ট, এটাও আসে। সাং কস্ট, নিমজ্জিত ব্যয়। নিমজ্জিত ব্যয়। হুম, তিন নম্বর হইল গিয়া
ডিফারেন্সিয়াল কস্ট। ডিফারেন্সিয়াল কস্ট, পার্থক্যমূলক ব্যয়। 4 নম্বর লেখেন, আউট অফ পকেট কস্ট। নির্গত ব্যয়। 5 নম্বর লেখেন, ইম্পুটেবল কস্ট। আরোপনীয় ব্যয়। লাস্ট হলো গিয়া রিলিভেন্ট কস্ট। রিলেভেন্ট কস্ট অ্যান্ড ইরিলেভেন্ট কস্ট। প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক ব্যয়। দেখেন, প্রথম আমরা যে সুযোগ্য ব্যয়, সুযোগ্য ব্যয় হলো গিয়া আপনার আহ, একটা গ্রহণ করতে যে বিকল্প যে আরেকটা আহ, আরেকটা যে নির্বাচন করে, তা কি বলা হয়? সুযোগ্য ব্যয় বলে। অর্থাৎ যেটা ত্যাগ করছেন, যেটা ত্যাগ স্বীকার করছেন বিকল্পর জন্য, ওটার কি বলা হয়? সুযোগ্য ব্যয়। যেমন ধরেন, একটা উদাহরণ দেই। আপনি কলেজে যেতে পারেন, ঠিক আছে, অথবা কি করতে পারেন, মার্কেটে যেতে পারেন, ঠিক আছে। তো কলেজে গেলে মার্কেটে যেতে পারবেন না, বা মার্কেটে গেলে কলেজে যেতে পারবেন না, ঠিক আছে। তো যে কোনো একটা গ্রহণ করলে আরেকটা কি করতে হবে, আপনার ছাড়তে হইব, ঠিক আছে। তো প্রকল্পের ক্ষেত্রে এরকম আছে, আপনার দুইটা প্রকল্প থেকে একটা প্রকল্প গ্রহণ করলেন, যেটা প্রকল্পটা আপনি ছেড়ে দিলেন, ওইটা হলো আমার কি? সুযোগ্য ব্যয়। সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্ট হলো নিমজ্জিত ব্যয়। অর্থাৎ যেই ব্যয়টা অতীতে সংগঠিত হয়েছে কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন না, অতীতে সংগঠিত হয়েছে কিন্তু উদ্ধার করতে পারবেন না, তা কি বলা হয়? সাঙ্ক কস্ট। এবং সাঙ্ক কস্টের দ্বারা কোনো বেনিফিট পাবেন না। মনে করেন কোন একটা মেশিন আপনি কিনছেন, কোন একটা মেশিন আপনি কিনছেন, ইউজ করেন না, ইউজ এটা আপনি করেন না, মনে করেন এটা ফ্যাক্টরির কোন একটা সাইডে রেখে দিচ্ছেন। তো এখানে কি হয়েছে? জম পড়ে গেছে গা, জম পড়ে গেছে গা, তা আস্তে আস্তে কি হলো, মেশিনটা একবারে নষ্ট হয়ে গেল গা, ইউজ করতে পারলেন না। তার মানে কি, মেশিনটা ইউজ করলে বেনিফিট পাইতেন। মেশিন কিনছেন, ব্যয় হইছে, এই যে ব্যয় হইছে, এই ব্যয় দিয়ে কোনো বেনিফিট পেলেন না, এই ব্যয়টা আবার উদ্ধার করতে পারবেন না, নির্দিষ্ট সময়ের পর মেশিনটা কিলো নষ্ট হয়ে গেল গা। এমন ধরনের ব্যয় কি বলা হয়? সাঙ্ক কস্ট, বা নিমজ্জিত ব্যয়। তারপর দেখেন পার্থক্যমূলক ব্যয়, ঠিক আছে, ডিফারেন্সিয়াল কস্ট। এটা ম্যাথ পাইবেন আপনি। ডিফারেন্সিয়াল কস্ট হলে গিয়া অ্যাকচুয়াল আর স্ট্যান্ডার্ডের মধ্যে পার্থক্য। অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড পার্থক্য হলো কি আমার ডিফারেন্সিয়াল কস্ট। মনে করেন আপনি বই কিনতে যান, বই কিনতে গেছেন, ঠিক আছে, তো আমি আপনার বলে দিলাম বইয়ের দাম কত? 500। আপনি যা বইয়ের দাম কত বললেন? 450, ঠিক আছে। দেখেন, এই দুটা ডিফারেন্স কত? 50। এই 50টারে কি বলা হয়? ডিফারেন্সিয়াল কস্ট, ঠিক আছে। যদি এই ডিফারেন্সিয়াল কস্টটা যদি আপনার অনুকূলে থাকে, ঠিক আছে, তো এটা বলে ফেভারেবল। আর যদি মনে করেন আমি বলছি 600 টাকা বইয়ের দাম, ওইখানে যা বইয়ের দাম কত পেলেন? 700 টাকা, ঠিক আছে, ডিফারেন্স কত হইলো? 100 টাকা। এই 100 টাকা হলো আনফেভারেবল। যদি কম থাকে ফেভারেবল, যদি
বেশি থাকে ওটা কি আনফেভারেবল। এই যে পার্থক্যটা অ্যাকচুয়াল এবং স্ট্যান্ডার্ডের মধ্যে, ওইটা হলো আমার কি ডিফারেন্সিয়াল কস্ট। দেখেন, আউট অফ পকেট কস্ট, আউট অফ পকেট কস্ট হলো নির্গত ব্যয়। উৎপাদন বন্ধ রেখে, উৎপাদন বন্ধ না রেখে অব্যাহত রাখলে যে অতিরিক্ত নগদ অর্থ ব্যয়ের প্রয়োজন হয়, তাকে কি বলা হয়? আউট অফ পকেট কস্ট। তাকে কি বলা হয়? আউট অফ পকেট কস্ট। ঠিক আছে। তারপর দেখেন, আরোপীয় কস্ট বা ইম্পুটেবল কস্ট, যে সমস্ত আহ, সেবা বা সম্পদ ব্যবহার করে কোনো নগদ অর্থ দিতে হয় না, তাকে ইম্পুটেবল কস্ট বলা হয়। যেমন আপনি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনি কি করলেন, নিজের কোনো বাড়ি ব্যবহার করলেন। তো নিজের যে বাড়ি ব্যবহার করলেন, তো যদি ভাড়া দিতে না হয়, ওটা কি বলা হয়? ইম্পুটেবল কস্ট। তারপর দেখেন রিলিভেন্ট কস্ট এবং ইরিলিভেন্ট কস্ট, যে সকল ব্যয় সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, অর্থাৎ বিবেচনা করবেন, ওইটি হলো আমার রিলিভেন্ট কস্ট। আর যে সকল ব্যয় সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বিবেচনা করা হয় না বা প্রভাব বিস্তার করে না সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে, তাকে কি বলা হয়? ইরিলিভেন্ট কস্ট। বুঝছেন? হ্যালো। হ্যাঁ। কোশ্চেন আছে এতটুকু? না। ওকে। হুম, ঘর গার্ডেন। হুম, লেখা আছে এতটুক? হ্যাঁ। আচ্ছা, দেখেন, কস্ট শিটের ক্ষেত্রে প্রথম আমরা কিভাবে করুম? র মেটেরিয়াল ইউজড বা কনজিউম। র মেটেরিয়াল ইউজড
অথবা কনজিউম। র মেটেরিয়াল ইউজড বা কনজিউম আমরা বের করব কিভাবে? প্রথমে লিখবো আমরা বিগিনিং র মেটেরিয়াল। বিগিনিং অথবা ওপেনিং র মেটেরিয়াল। এটার সাথে আমি অ্যাড দেবো পারচেস। পারচেস অফ র মেটেরিয়াল। এরপর আমি অ্যাড দেবো যদি আমার, হ্যাঁ, এরপর আমি অ্যাড দেবো পারচেস রিলেটেড এক্সপেন্স গুলো আমরা কি করবো এখানে আমরা অ্যাড দেবো, যেমন ক্যারিজ ইনওয়ার্ড। হুম, ক্যারিজ ইনওয়ার্ড যদি আমার থাকে এটা আমি যোগ দেবো। এরপর আমার যদি রিটার্ন থাকে আমি বাদ দেবো। রিটার্ন থাকলে বাদ দেবো। লেস যদি আপনার ডিসকাউন্ট থাকে ওটা আমরা বাদ দেবো। হুম, লেখা হয়েছে এ পর্যন্ত। হুম। হুম, দেখেন, যদি আপনার অ্যাবনর্মাল লস থাকে, ঠিক আছে, এটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, লেজুম। এইগুলো লেজ দেওয়ার পর এরপর আমি কি করবো এখান থেকে লেজুম আমরা ক্লোজিং ইনভেন্টরি। হুম, ক্লোজিং ইনভেন্টরি কি করবো লেজুম। আচ্ছা, এখানে একটি কারেকশন করেন। অ্যাবনর্মাল লসটা আমরা ক্লোজিং ইনভেন্টরির পরে লেজুম। বাদ দেওয়ার পর যেটা আমার বেরোবো এটা হলো আমার র ম্যাটেরিয়াল ইউজ অথবা কনজিউম। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা?
দেখেন, প্রথমটা আমি আবার রিভিউ করতেছি। কস্ট শিটের মধ্যে প্রথম যে রিকোয়ারমেন্ট আপনার চাইবো কোশ্চেনের মধ্যে, ওইটা হলো আমার র মেটেরিয়াল ইউজড। র মেটেরিয়াল ইউজ কেমনে বের করবেন? ওপেনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল অ্যাট পারচেস রিলেটেড এক্সপেন্স যদি থাকে, পারচেস রিলেটেড কোনো খরচ থাকলে ওগুলো যোগ হইব, যেমন ক্রয় পরিবহন, পরিবহন, এগুলো পারচেজ রিলেটেড এক্সপেন্স, এগুলো যদি থাকে আমরা যোগ করুম। এরপরে যদি কোনো রিটার্ন থাকে পারচেজ রিলেটেড, ওটা আমরা বিয়োগ দেবো। ডিসকাউন্ট থাকলে কি করবো আমরা? বিয়োগ দেবো। ঠিক আছে? এগুলোর পরে যে ব্যালেন্সটা থাকবো ওইখান থেকে আমরা কি করব? ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ দেবো। ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ দেবো। তারপর যদি অ্যাব নর্মাল লস থাকে, অ্যাব নর্মাল লস থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। অ্যাব নর্মাল লস থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। ঠিক আছে? তো এক নর্মাল লস গুলো আমরা কি করবো? বাদ দেবো। বাদ দেওয়ার পর যেটা আমার বেরোবো ওটা হলো আমার র মেটেরিয়াল কনজিউম। ঠিক আছে? র মেটেরিয়াল কনজিউমের সাথে আমরা অ্যাড দেবো ডাইরেক্ট এক্সপেন্সেস। ডাইরেক্ট এক্সপেন্সেস আমরা কি করবো? যোগ দেবো। দেখুন, ডাইরেক্ট এক্সপেন্স গুলো কি কি? ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট লেবার, চার্জেবল, চার্জেবল এক্সপেন্সেস, আরো ডাইরেক্ট এক্সপেন্স থাকতে পারে, ওইগুলো আমরা যোগ কইরা সেকেন্ড কলামে বসাবো। সেকেন্ড কলামে বসায় দেখেন আমার আগে কি আসলো? র মেটেরিয়াল কনজিউম বা ইউজড আসলো। র মেটেরিয়াল কনজিউম বা ইউজড যেটা বেড়েছে, ওইখান থেকে আমরা ডাইরেক্ট এক্সপেন্স গুলো যোগ করে বাদ দেবো। বাদ দেওয়ার পর আমার যেটা বেরাইবো ওইটা আমার বেরাইবো প্রাইম কস্ট। বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা বেরাইবো ওই ব্যালেন্সটা হলো আমার কি? প্রাইম কস্ট। ওটা আমার কি? প্রাইম কস্ট। এ পর্যন্ত হয়েছে? হুম, লেখা হয়েছে ভাই? জি স্যার। আচ্ছা, দেখেন, আমি আবার রিভিউ করতে আছি প্রথম থেকে। দেখেন, প্রাইম কস্ট কেমনে বের করলাম? প্রথম হইলো র ম্যাটেরিয়াল ইউজড প্লাস কি? ডাইরেক্ট এক্সপেন্স। ঠিক আছে? সমান সমান কি? প্রাইম কস্ট। প্রাইম কস্ট কোশ্চেনের মধ্যে আপনার রিকোয়ারমেন্টটা থাকবো র মেটেরিয়াল কনজিউম বা ইউজড বের করো, অথবা কি করো? প্রাইম কস্ট বের করো। কোশ্চেন আমার থাকতে পারে। ঠিক আছে? কোশ্চেন পার্ট বাই পার্ট থাকতে পারে। আহ, হুম, আমি আবার একটু রিভিউ করতে আছি, খেয়াল করেন। র মেটেরিয়াল ইউজ কেমন বের করবেন? ওপেনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল পারচেস অ্যাট পারচেস রেট এক্সপেন্স লেস রিটার্ন লেস পারচেস ডিসকাউন্ট। এটা পরে লেস করবেন কি? ক্লোজিং ইনভেন্টরি। এরপর যদি অ্যাবনর্মাল লস থাকে বাদ দিবেন। বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা বেরোবো ওটা হলো কি? র মেটেরিয়াল ইউজড। র মেটেরিয়াল ইউজড এর সাথে ডাইরেক্ট এক্সপেন্স গুলা যোগ করলে আমার বেরোবে প্রাইম কস্ট। ডাইরেক্ট এক্সপেন্স কি থাকতে পারে? ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট লেবার, চার্জেবল এক্সপেন্স প্লাস ডাইরেক্ট আদার এক্সপেন্সেস। ডাইরেক্ট আদার এক্সপেন্সেস থাকতে পারে, যে কোনো খরচ। ডাইরেক্ট আদার এক্সপেন্সেস কি আমার থাকতে পারে। ঠিক আছে? তো তো দেখেন,
আমি কতটুকু আলোচনা করলাম আপনার ইয়েতে, প্রাইম কস্ট পর্যন্ত আলোচনা করছি, ঠিক আছে। প্রাইম কস্টের সাথে আপনি যোগ করবেন, যোগ, অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। প্রাইম কস্টের সাথে আপনি যোগ করবেন কি, ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড, অথবা এইটারে উম, আরেকটা নামে ডাকে ওয়ার্ক ওভারহেড। ওয়ার্ক ওভারহেড যোগ করবেন। আচ্ছা, এখন কোশ্চেন হলে গিয়া ফ্যাক্টরি ওভারহেড গুলা কি কি, ফ্যাক্টরি ওভারহেড গুলা কি কি। ফ্যাক্টরি ওভারহেড বলতে আপনার এখানে বুঝাইতেছে, আহ, মনে করেন এটা একটা ফ্যাক্টরি। এটা কি, ফ্যাক্টরি। এটা হলো ফ্যাক্টরির ইনসাইড, এটা হলো আউটসাইড, ঠিক আছে। ফ্যাক্টরির বাউন্ডারির ভিতরে যে খরচগুলো হয়ে থাকে ওইটারই বলা হইতাছে ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে। যখন আপনি কোশ্চেনটা পাইবেন, প্রাইম কস্টের পরে আপনি কি করবেন, ফ্যাক্টরি ওভারহেড গুলা যোগ করবেন। তখন বিশ্লেষণ বার করবেন কোন খরচগুলা ফ্যাক্টরির বাউন্ডারির ভেতরে কি হয়েছে আপনার সংগঠিত হয়েছে, ওইগুলা কি করবেন আপনি বাইর করবেন। তো আমি কিছু ফ্যাক্টরি ওভারহেড কস্ট আমি লিখতাছি। যেমন ধরেন ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি, ফ্যাক্টরি অফিসার স্যালারি, ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি লাইটিং, ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, কয়েল গ্যাস, ওয়াটার অ্যান্ড ফুয়েল, ফোরম্যান স্যালারি, রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স,
ওয়েলফেয়ার এক্সপেন্সেস, ফ্যাক্টরি ফুয়েল, পাওয়ার, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট ওয়েজেস, লিভ এন্ড বোনাস, সুপারভিশন, রেন্ট এন্ড ট্যাক্সেস, ডিফেক্টিভ ওয়ার্কস, ক্লাসিফিকেশন অফ, রেকটিফিকেশন, এগুলো সব যোগ কইরা বসামু। আমার এখানে দেখেন যে প্রাইম কস্ট আসলো, প্রাইম কস্ট লাগে ফ্যাক্টরির ওভারহেড যোগ করব। যোগ করার পর যেই ব্যালেন্সটা আমার থাকবো, ওটার আমরা বলুম ফ্যাক্টরি কস্ট, ফ্যাক্টরি কস্ট অথবা ওয়ার্ক কস্ট, অথবা এটা আমরা বলতে পারি প্রোডাকশন ওভারহেড, প্রোডাকশন ওভারহেড, অথবা এখানে এটার আরেকটা নামে রাখে ম্যানুফ্যাকচারিং কস্ট, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা ফ্যাক্টরি কস্ট কেটে দেন এটা। হুম, আচ্ছা। এই পর্যন্ত বুঝছেন? হুম, এই পর্যন্ত বুঝছেন? জি স্যার। আচ্ছা, আপনি আজকে যতটুকু করাইলাম ওটা খাতায় লেখা হুম। ছবি উঠাইয়া আমার মেসেঞ্জার দিবেন আজকে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, হ্যাঁ।
আচ্ছা, ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম।